যে শহরে থানার গেটের ভেতর থেকেও একজন এসপি নিরাপদ নন, সেই শহরে আইন কার হাতে? মালদার ভৈরবঘাটে অভিযান করে অনন্যা সেন একখানা কালো ডায়েরি পেয়েছিলেন। ডায়েরিটা হাতে আসার 6 ঘন্টার মধ্যেই 4 জন পুলিশ তাকে ধরে টেনে নিয়ে যায়। সরকারি গাড়িতে নয়, কালো স্করপিওতে। পরদিন সকালে শুধু একটাই প্রশ্ন ঘুরে বেড়াল শহর জুড়ে, এসপিকে অপহরণ করার সাহস কার? ভৈরবঘাট, গঙ্গার ধারে মালদার সেই কুখ্যাত বালিঘাট। দিনের বেলায় জায়গাটা যেন শান্ত, শুধু নৌকা আর ট্রাকের ধোঁয়া। কিন্তু রাত নামলেই পাল্টে যায়। নদীর পাড়ে আলো জ্বলে ওঠে, অবৈধ ড্রেজারের গর্জন ওঠে, আর ফোনের ওপারে ওপর থেকে একটা অদৃশ্য হাত সব কিছু চালায়। এসপি অনন্যা সেন মালদায় পোস্টিং নিয়ে এসেছেন মাত্র 8 মাস, কিন্তু এই 8 মাসেই যা করেছেন তাতে জেলার অনেক পুরনো সমীকরণ নড়বড়ে হয়ে গেছে। বালি মাফিয়া, পাচার চক্র আর তাদের ছায়ায় থাকা কিছু পুলিশ সবাই জানে অনন্যা সেন ম্যানেজ হওয়ার মানুষ নন। সেদিন বিকেলে অনন্যা নিজে দাঁড়িয়ে ভৈরবঘাটে অভিযান চালিয়েছিলেন। 3টে ডাম্পার, একখানা ড্রেজার আর 2 জন দালালকে আটক। তার থেকেও বড়, তিনি হাতে পেয়েছিলেন একটা ছোট কালো ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় কোড নাম, টাকার অঙ্ক, সপ্তাহের দিন অনুযায়ী ডেলিভারির জায়গা আর কয়েকটা পরিচিত পদবি। ডায়েরিটা তিনি নিজের ব্যাগে রাখেননি, রেখেছিলেন জ্যাকেটের ভিতরের পকেটে, যেখানে সাধারণত তার সার্ভিস পিস্তল থাকে। আজ ছিল না, কারণ সন্ধ্যের পর সরকারি রিভিউ মিটিং ছিল। নিরাপত্তা বিধির অযথা কড়াকড়ি তিনি পছন্দ করেন না। তার পিএসও, পার্সোনাল সিকিউরিটি অফিসার, হেড কনস্টেবল সুমিত মণ্ডল বারবার বলেছিল, ম্যাডাম আজ অন্তত অস্ত্রটা রাখুন। অনন্যা শুধু বলেছিলেন, সুমিত, অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে শাসন আমার কাজ না, আইন দেখিয়েই কাজ হবে। রাতে পুলিশ লাইনের সরকারি বাংলোতে ফিরে অনন্যা প্রথমে ডায়েরির কয়েকটা পাতা মোবাইলে ছবি তুলে রাখলেন। তারপর নিজের ডায়েরিতে একটা লাইন লিখলেন, ঘাট ইকুয়াল টু টাকা প্লাস ট্রাক প্লাস থানার ছাতা। ছাতাটা কার? তখনই ডোরবেল বাজল। রাত প্রায় 11:30। এত রাতে সাধারণত কেউ আসে না, বিশেষ করে এসপির বাংলোয়। সুমিত বাইরে গিয়ে ফিরেই অস্বাভাবিক কণ্ঠে বলল, ম্যাডাম 4 জন পুলিশ এসেছে, বলছে ইমার্জেন্সি। অনন্যা ভ্রুকুচকে বললেন, 4 জন? কারা? সাব ইন্সপেক্টর রাঘব, কনস্টেবল প্রকাশ, কনস্টেবল বিট্টু আর হেড কনস্টেবল শ্যামলাল। রাঘব যাদব এই নামটা অনন্যার মাথায় পেরেকের মতো গেঁথেছিল। তিনি ভৈরবঘাট কেসে আগেও একবার রাঘবকে সাসপেন্ড করেছিলেন, ডিউটির সময় অফ ডিউটি হয়ে যাওয়া আর এক মাফিয়া দালালের সঙ্গে গোপনে দেখা করার প্রমাণে। অনন্যা শান্ত গলায় বললেন, ভিতরে আসতে বলো। 4 জন ঢুকল, কিন্তু ঢোকার ভঙ্গিতে ডিউটি কম, দখল বেশি। তাদের চোখে অদ্ভুত জেদ। রাঘব সামনের দিকে এগিয়ে এসে স্যালুটও করল না। অনন্যা ধীরে চেয়ার থেকে উঠলেন। কি ব্যাপার রাঘব, এত রাতে? রাঘব গলা খাঁকড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম আমাদের নির্দেশ আছে আপনাকে এক জায়গায় নিয়ে যাওয়ার। অনন্যা 1 সেকেন্ড থামলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, কি নির্দেশ? কার নির্দেশ? লিখিত অর্ডার দেখাও। রাঘব পকেট থেকে একখানা কাগজ বার করল। কাগজটা ভাঁজ করা, তাতে একটা অস্পষ্ট সিল, কিন্তু এসপির চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। সিলটা জাল, সইটা কারোর নকল, আর কারণে লেখা প্রশাসনিক জিজ্ঞাসাবাদ। এমন শব্দ প্রশাসনে চলে না। অনন্যা বললেন, এটা ভুয়ো, তোমরা জানো এটা ভুয়ো, শেষবার বলছি এখান থেকে চলে যাও। কিন্তু 4 জনের শরীর একসঙ্গে এগিয়ে এলো। সুমিত সামনে দাঁড়াতে গিয়েছিল, প্রকাশ ও বিট্টু তাকে ঝাঁকুনি দিয়ে পাশে ফেলে দিল। শ্যামলাল দরজার কাছে দাঁড়িয়ে বাইরে থেকে লক করে দিল। অনন্যা ততক্ষণে বুঝে গেছেন এটা অ্যারেস্ট নয়, এটা অপহরণ। এবং অপহরণকারীরা ইউনিফর্ম পরে এসেছে, কারণ তাদের বিশ্বাস ইউনিফর্মই তাদের ঢাল। রাঘব চাপা গলায় বলল, ম্যাডাম আপনি আমাদের সঙ্গে শান্তিতে চলুন, নইলে পরিস্থিতি খারাপ হবে। অনন্যা একটুও চিৎকার করলেন না। চিৎকার করলে গল্পটা অস্থির এসপির দিকে যাবে, আর এরা ঠিক সেটাই চায়। তিনি শুধু বললেন, আইনের কথা জানো? নারীকে রাতের বেলা লিখিত ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া আটকানো বেআইনি। আর তোমরা 4 জন, একজনও মহিলা পুলিশ না। আমার ফোনটা দাও। বিট্টু হেসে উঠল, ম্যাডাম আইন সব আমরা জানি। তারপরেই ঘটে গেল সেই মুহূর্ত, যেটা পরে মালদার লোকেরা ফিসফিস করে বলেছিল। 4 জন পুলিশ জোর করে অনন্যা এসপি ম্যাডামকে ধরে টেনে নিয়ে গেল। রাঘব অনন্যার বাঁ হাত চেটে ধরল, প্রকাশ ডান হাত, বিট্টু কাঁধে টান দিল, শ্যামলাল পেছন থেকে ধাক্কা। অনন্যা পা শক্ত করে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু 4 জনের টানে মেঝের ওপর তার জুতোর ঘষা শব্দ উঠল। টেবিলের কোনায় ধাক্কা লেগে কাঁচের জগ উল্টে গেল, জল ছিটকে পড়ল। সুমিত উঠতে গিয়েও আর পারল না, কারণ প্রকাশ তাকে কনুই দিয়ে গলায় চেপে ধরেছিল।
বেরোনোর মুখে অনন্যা একবার ঘাড় ঘুরিয়ে সুমিতকে দেখলেন, দৃষ্টিতে শুধু একটাই বার্তা, চোখ খোলা রেখো। আর ঠিক সেই সময় অনন্যা তার জ্যাকেটের ভিতরের পকেট থেকে কালো ডায়েরির একটা ছেঁড়া পাতা আঙুলের চাপে মুঠোয় নিয়ে কার্পেটের কোণায় ফেলে দিলেন। কেউ খেয়াল করল না। বাইরে অন্ধকার, পুলিশ লাইনের গেটের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অনন্যা লক্ষ্য করলেন ডিউটি অফিসারের টেবিলে আজ অস্বাভাবিক নীরবতা। গার্ডরা চোখ নামিয়ে রেখেছে, যেন কেউ আগেই বলে দিয়েছে কিছু দেখবে না, কিছু বলবে না। গেটের কাছে দাঁড়ানো একটা কালো স্করপিও, কোনো সরকারি নম্বর নয়, তবু সামনে একটা লাল নীল ছোট স্ট্রোব লাইট বসানো। ভেতরে বসে আছে আরেকজন, সিভিল ড্রেসে, মুখ দেখা যাচ্ছে না। অনন্যা খুব শান্তভাবে বললেন, রাঘব, তুমি বুঝতে পারছো তো তুমি কি করছো? এটা প্রমাণ হয়ে গেলে তোমাদের জীবন শেষ। রাঘবের মুখ কেঁপে উঠল এক মুহূর্ত, তারপরই সে কঠিন হয়ে বলল, ম্যাডাম, আমাদেরও পরিবার আছে। অনন্যা বললেন, পরিবার আছে বলেই তো অপরাধ করো না। উত্তর এলো না। চারজন তাকে স্করপিওতে তুলে দিল। দরজা ধপ করে বন্ধ। ভিতরে সিভিল ড্রেস লোকটা হালকা মাথা নেড়ে বলল, ম্যাডাম, একটু কষ্ট হবে। আপনি যেভাবে নাক গলিয়েছেন সেটা আপনার পদের জন্যে স্বাস্থ্যকর নয়। অনন্যা তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে? লোকটা হাসল, আমি তো বার্তা। তারপর গাড়ি ছুটল। মালদার শহর পেরিয়ে রাস্তা চলে গেল গৌড়ের দিকে। পুরনো ইটের ধ্বংসাবশেষ, নির্জন রাস্তা, মাঝে মাঝে কুয়াশা। অনন্যা জানতেন এই রাস্তা রাতের বেলায় ইচ্ছা করে কেউ নেয় না, কারণ এখানে আলো কম, সিগন্যাল কম, আর পুলিশি তৎপরতা কম। অনন্যা নিজের মনের মধ্যে 3টে কাজ একসঙ্গে করছিলেন। 1, কোথায় নিয়ে যাচ্ছে আন্দাজ করা। 2, কারা জড়িত অনুমান করা। 3, বাঁচার রাস্তা তৈরি করা, কিন্তু আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে। তিনি চোখ বন্ধ করলেন না। জানালার বাইরে যে যে মোড় নিচ্ছে মনে মনে গুণে রাখলেন। একবার গাড়ি স্পিড ব্রেকারে ধাক্কা খেতেই তিনি দেখলেন সামনে গৌড় মিউজিয়াম বোর্ডটা ঝাপসা আলোয় ভেসে উঠল। তাহলে জায়গা খুব কাছে। কিছুক্ষণ পরে স্করপিও ঢুকল একটা পুরনো পর্যটন লজের ভিতরে। অনেক দিন বন্ধ। গেটের লোহার দাঁতগুলো মরচে ধরা। লজটার নামের বোর্ড এখনও আছে, সোনাঝুরি ট্যুরিস্ট লজ, কিন্তু জানালায় ধুলো, ভেতরে অন্ধকার। অনন্যাকে নামিয়ে একটা ঘরে ঢোকানো হলো। ঘরটা আসলে কনফারেন্স রুম, কিন্তু চেয়ার টেবিল এলোমেলো, দেওয়ালে স্যাঁতসেঁতে। সিভিল লোকটা বলল, বসুন ম্যাডাম, একটু কথা হবে। অনন্যা বসেননি। দাঁড়িয়ে বললেন, তোমরা যা করছো এটা কিডন্যাপিং, এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। লোকটা চেয়ার টেনে বসে সিগারেট ধরালো। তারপর টেবিলে একটা ফোল্ডার রাখল। ম্যাডাম, আপনি খুব সোজা পথে হাঁটেন, আমরা একটু বাঁকা পথে হাঁটি। এই ফাইলটা দেখুন। ফাইলের ভেতরে কয়েকটা কাগজ, কিছু ছবি, কিছু ব্যাংক স্টেটমেন্টের কপি, আর একটা অডিও ট্রান্সক্রিপ্ট। লোকটা বলল, এগুলো দেখলে মনে হবে আপনি ঘাটের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি নির্দেশ দিয়ে ড্রেজার ছাড়িয়েছেন, আর এই অডিওতে আপনার মতোই একটা কণ্ঠ আছে। অনন্যা কাগজগুলো দেখলেন। চোখে এক বিন্দুও আতঙ্ক নয়, শুধু এক ধরনের নিশ্চিততা। তিনি বললেন, নকল জিনিস বানাতে তোমরা খুব পারদর্শী, কিন্তু সমস্যা কি জানো? নকল বানাতে গেলে সবসময় একটা ভুল থেকে যায়। লোকটা ভ্রু তুলল। কি ভুল? অনন্যা কাগজের নিচে আঙুল রেখে বললেন, এই স্টেটমেন্টের ফন্ট ব্যাংকের অফিসিয়াল ফন্ট না, আর ট্রান্সক্রিপ্টে একটা শব্দ আছে, ডিল ফাইনাল। আমার কথা বলার স্টাইল না, আমি চুক্তি বলি। রাঘব পাশে দাঁড়িয়েছিল। তার চোখে এক মুহূর্ত অস্থিরতা দেখা গেল। সিভিল লোকটা ঠান্ডা গলায় বলল, ম্যাডাম, আপনি খুব বুদ্ধিমান, তাই তো আপনাকে বাঁচিয়ে রাখতে চাই। আমাদের প্রস্তাব খুব সহজ। আপনি ভৈরব ঘাটের তদন্ত থেকে সরে দাঁড়াবেন। কাল সকালে লিখিতভাবে বলবেন ভুল বোঝাবুঝি, আর তারপর বদলে নিয়ে শান্তি। অনন্যা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, আর আমি যদি না মানি? লোকটা সিগারেটের ছাই ঝাড়ল। তাহলে খবর বেরোবে এসপি অনন্যা সেন ঘুষ নিয়েছে। সোশ্যাল মিডিয়া ট্রায়াল, সাসপেনশন,
আপনার কেরিয়ার শেষ। অনন্যা একবার চোখ তুলে রাঘবের দিকে তাকালেন, তারপর বললেন, তোমরা আমার কেরিয়ার শেষ করতে পারো, কিন্তু আইনকে শেষ করতে পারবে না, কারণ আমি একা না। সিভিল লোকটা হেসে ফেলল। এখানে কে আছে আপনার সঙ্গে? এই 4 জন? অনন্যা বললেন, আমার সঙ্গে আছে সময়। তোমরা যত কথা বলছো তত বেশি ট্রেস রেখে যাচ্ছ। এবার লোকটার হাসি একটু থামল। সে বুঝতে পারল এই মহিলা ভাঙছে না, বরং হিসেব করছে। রাতে পুলিশের বাংলোতে পড়ে থাকা ছেঁড়া পাতাটা সুমিত খুঁজে পেয়েছিল, কার্পেটের কোণে। পাতায় লেখা ছিল মাত্র 2টো শব্দ, সোনাঝুরি লজ। সুমিতের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ সে জানত এসপি ম্যাডাম সাধারণভাবে কোনো কাগজ ফেলেন না। এটা ভুল নয়, এটা বার্তা। সে দৌড়ে গেল ডিএসপি মীরা সাহার কাছে। মীরা ছিলেন জেলার একমাত্র সিনিয়র মহিলা অফিসার, যিনি অনন্যার সবচেয়ে ভরসার। সুমিত হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডামকে নিয়ে গেছে ওরা, এইটা রেখে গেছে। মীরা পাতাটা পড়েই বললেন, গাড়ির নম্বর? কালো স্করপিও, নম্বরটা দেখিনি, কিন্তু গেটের সিসিটিভি আছে। মীরা এক মুহূর্ত দেরি করলেন না। রাত 2টোয় পুলিশ লাইনের সিসিটিভি রুম খুলে ফেললেন। ভিডিওতে দেখা গেল 4 জন ইউনিফর্মধারী এসপিকে টেনে নিয়ে যাচ্ছে, আর গেটের গার্ড ইচ্ছে করে অন্যদিকে তাকিয়ে আছে। স্করপিওর নম্বর প্লেট কাদা দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু হেডলাইটের নিচে একটা স্টিকার, একটা স্থানীয় ডিলারের। মীরা দাঁতে দাঁত চেপে বললেন, এটা আর ইন্টারনাল ম্যাটার না, এটা কিডন্যাপিং। জেলার বাইরে খবর যাবে। 3 মিনিটের মধ্যে তিনি কল করলেন ডিআইজি অফিসে। কিন্তু ওপার থেকে যে গলা এলো সেটা শুনেই মীরা বুঝে গেল উপরে আগেই প্রাচীর তুলে রাখা হয়েছে। ডিআইজি অফিসের স্টাফ বলল, ম্যাডাম, ডিআইজি স্যার এখন ব্যস্ত, কাল সকাল। মীরা ফোন কেটে দিলেন, তারপর অন্য নম্বর ডায়াল করলেন, রাজ্যের ডিজিপির প্রাইভেট সেক্রেটারির। স্যারকে বলুন, এসপি অনন্যা অপহৃত, জেলা পুলিশ লাইনের ভেতর থেকে। ভিডিও প্রমাণ আছে। ওপারে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুধু একটাই কথা, ভিডিও পাঠান এক্ষুনি। মীরা সিসিটিভি ক্লিপ, সময়, জায়গা সব পাঠিয়ে দিলেন। এরপর তিনি নিজের টিমকে বললেন, কোনো লোকাল থানাকে বিশ্বাস নয়, আমরা নিজেরা যাব। মহিলা ফোর্স সঙ্গে যাবে, মেডিকেল ইউনিট প্রস্তুত থাকবে। তার চোখে ভয় ছিল না, ছিল জেদ, কারণ তিনি জানতেন আজ যদি একজন এসপিকে এইভাবে টেনে নেওয়া যায়, কাল যে কোনো নারী অফিসারের সঙ্গেই এটা হবে। লজের ঘরে অনন্যার সামনে এক গ্লাস জল রাখা হলো। তিনি জল খেলেন না, শুধু বললেন, আমাকে এখানে আনলে তোমাদের লাভ কি? আমাকে মারতে চাইলে তো রাস্তাতেই। সিভিল লোকটা এবার একটু গম্ভীর। ম্যাডাম, আমরা খুন করতে আসিনি, আমরা আপনাকে দমাকে এসেছি। আপনি যদি লাইনে থাকেন, আপনার জীবন খুব সুন্দরভাবে যাবে, আর যদি না থাকেন, আপনার পাশের মানুষ কষ্ট পাবে। এটা সরাসরি হুমকি। অনন্যা বুঝলেন ওরা তার ব্যক্তিগত জীবনেও হাত দিয়েছে। তার বাবার হার্টের সমস্যা, মায়ের একা থাকা, সব। তদন্তের ফাইলের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও হাত দিয়েছে। অনন্যা খুব ধীরে বললেন, তোমরা যে পর্যায়ে নেমেছ, তার মানে ভৈরব ঘাটের ডায়েরিতে খুব বড় নাম আছে। লোকটা চোখ নামালো। এই সামান্য প্রতিক্রিয়াই অনন্যার কাছে সবথেকে বড় প্রমাণ তিনি ঠিক জায়গায় আঘাত করেছেন। অনন্যা এবার কৌশল বদলালেন। শান্ত গলায় বললেন, রাঘব, তুমি একা সিদ্ধান্ত নিয়েছ না কারো নির্দেশ আছে? রাঘব জবাব দিল না। অনন্যা আবার বললেন, তোমাদের মধ্যে কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। একদিন বড় হয়ে ওরা যদি জানে যে তাদের বাবা একজন এসপিকে টেনে নিয়ে গিয়েছিল। প্রকাশ চেঁচিয়ে উঠল, চুপ করুন ম্যাডাম। কিন্তু বিট্টু, যে সবচেয়ে কম বয়সী, তার চোখে একটা দ্বিধা ফুটে উঠল। সে হয়তো এই খেলায় পুরোপুরি অভ্যস্ত নয়। অনন্যা ঠিক সেটাই ধরলেন। বিট্টুর দিকে তাকিয়ে বললেন, তুমি কনস্টেবল, তোমাকে বলেছে অর্ডার, কিন্তু বেআইনি অর্ডার মানা বাধ্যতামূলক না। বিট্টু গিলে ফেলল। রাঘব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সিভিল লোকটা টেবিল চাপড়াল, এনাফ। ম্যাডাম, আপনি কাগজে সই করবেন কিনা বলুন। অনন্যা বললেন, না। ঘরে নীরবতা নেমে এলো। তারপর শ্যামলাল এক ধাপ এগিয়ে এলো। অনন্যার হাত মোচড়াতে গেল, কিন্তু অনন্যা হঠাৎই চেয়ারের পা দিয়ে তার হাঁটুর কাছে ঠেলে দিলেন। শ্যামলাল হোঁচট খেল। মুহূর্তের মধ্যে রাঘব অনন্যার হাত চেপে ধরল। অনন্যা বাথা চেপে দাঁড়িয়ে থাকলেন। চোখে জল এলো না, গলায় কাঁপুনি এলো না, শুধু বললেন,
আমাকে বেআইনিভাবে ধরেছ, এটাই তোমাদের শেষ ভুল, কারণ আমার লোকেরা আসছে। লোকটা হেসে বলল, কেউ আসবে না, এখানে সিগন্যালও নেই। অনন্যা খুব ছোট করে বললেন, সিগন্যাল না থাকলেও সিসিটিভি থাকে। এই কথায় লোকটার মুখের কোণ শক্ত হয়ে গেল। রাত 3:30 নাগাদ বাইরে গাড়ির আওয়াজ। লজের বাইরে টর্চের আলো নড়ল। রাঘব ছুটে গিয়ে জানালায় উকি দিল। তার মুখ সাদা। স্যার, পুলিশ। সিভিল লোকটা গালাগালি দিল। লোকাল পুলিশ? আমি তো বলেছিলাম কন্ট্রোল। ঠিক তখনই দরজায় ধাক্কা। পুলিশ, দরজা খুলুন, ভেতরে নারী অফিসার আছে, এসপি অনন্যা সেন। এটা মীরার গলা। সিভিল লোকটা এক মুহূর্ত ভাবল, তারপর অনন্যার দিকে ফিরে বলল, ম্যাডাম, আপনি আমাদের বাধ্য করছেন। আপনি আমাদের সঙ্গে চলুন, এক্ষুনি, পেছনের দরজা। অনন্যা বুঝলেন ওরা তাকে নিখোঁজ করে ফেলতে চাইছে। উদ্ধার হওয়া মানে তো তাদের শেষ। রাঘব আর প্রকাশ তার হাত ধরতে এগোল। আর ঠিক তখনই অনন্যা চেঁচিয়ে উঠলেন, কিন্তু আতঙ্কে নয়, নির্দেশের ভঙ্গিতে। মীরা, পেছনের দরজা, ওরা আমাকে সরাচ্ছে। সিভিল লোকটা থমকে গেল, কারণ এটা প্রমাণ ভেতরে কেউ কমিউনিকেশন করেছে। আসলে অনন্যা আগেই একটা কাজ করেছিলেন। লজে ঢোকার সময় তার চুলের ক্লিপের ভেতরে থাকা ছোট সেফটি পিন টেনে বের করে টয়লেটের জানালার ধারে পুরনো এক তারে ঘষে ঘষে ছেঁড়া করেছিলেন, যাতে সেটা একটা ধারালো টুকরো হয়। সেই টুকরো দিয়ে তিনি লজের টেবিলের নিচে পড়ে থাকা একটি পুরনো ল্যান্ডলাইন তার খুলে ভেতরের কপার বের করে একটা ছোট কন্ট্যাক্ট বানিয়েছিলেন। লজের একটা ঘরে অল্প সিগন্যাল ছিল, জানালার এক কোণে। সেখানেই কয়েক সেকেন্ডের জন্য তিনি নিজের ঘড়ির ব্লুটুথ থেকে এমার্জেন্সি পিং চালিয়ে দিয়েছিলেন। সেটা খুব ছোট, খুব দুর্বল, কিন্তু সুমিত মীরা টিমের জন্য যথেষ্ট ছিল। তারা জানত অনন্যা এমন কিছু করবেনি। বাইরের দরজা ভেঙে ঢুকে পড়ল মীরা সাহা ও তার দল। নারী কনস্টেবলরা প্রথমেই অনন্যাকে ঘিরে ধরল। রাঘব পেছাতে গেল, কিন্তু তার হাত করা পড়ল। প্রকাশ পালাতে গিয়ে ধরা পড়ল। বিট্টু দৌড়েছিল, 2 মিনিটে ধরে ফেলা হলো। সিভিল লোকটা? সে পেছনের জানলা দিয়ে লাফ দিতে গিয়েছিল, কিন্তু বাইরে আগে থেকেই ব্যারিকেড ছিল। তার হাতেও হাত করা পড়ল। মীরা অনন্যার কাঁধে হাত রাখলেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন? অনন্যা প্রথমবার চোখ বন্ধ করলেন। 1 সেকেন্ড, তারপর বললেন, আমি ঠিক আছি, কিন্তু এক্ষুনি মেডিকেল করাও। আর এই লজ সিল করো, ফরেন্সিক টিম ডাকো। আমি এখানে যা বলেছি, ওরা যা বলেছে সব রেকর্ড হওয়া উচিত। মীরা অবাক হয়ে বললেন, রেকর্ড? কিভাবে? অনন্যা ধীরে তার বেল্টের ভেতর থেকে ছোট একটা ভয়েস রেকর্ডার বের করলেন, কলমের মতো। ওরা ভাবছে আমাকে ভাঙবে। আমি ওদের কথা জড়ো করেছি। এই এক মুহূর্তে পাল্টে গেল সব। অপহরণকারীরা আর ক্ষমতাবান রইল না, তারা হয়ে গেল আসামি। আর অনন্যা শিকার নয়, কেসের কেন্দ্র। সকাল 8টা, খবর ছড়িয়ে পড়ল। মালদার এসপিকে রাতে কিডন্যাপ করা হয়েছিল এবং উদ্ধার হয়েছে। টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় একটা ক্লিপ ঘুরতে লাগল। পুলিশ লাইনের গেট দিয়ে 4 জন ইউনিফর্মধারী এসপিকে টেনে নিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনে ভূমিকম্প। ডিএম, জেলা শাসক সৌম্যজিৎ চট্টোপাধ্যায় জরুরি বৈঠক ডাকলেন। রাজ্য থেকে স্পেশাল টিম এলো। ডিজিপি অফিস থেকে নির্দেশ, এসআইটি গঠন হবে, লোকাল চেনের বাইরে তদন্ত হবে। কিন্তু চাপটা অন্য দিক থেকেও এলো। বিকেলে এক প্রভাবশালী নেতা, এলাকার বিধায়ক প্রণব ঘোষ, প্রেসের সামনে দাঁড়িয়ে বলল, এসব নাটক, জেলার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র। এসপি ম্যাডাম হয়তো ভুল বুঝেছেন। অনন্যা টিভিতে সেই বক্তব্য দেখে শুধু বললেন, নাটক? তাহলে নাটকের স্ক্রিপ্ট কোথা থেকে এলো? ভৈরব ঘাটের ডায়েরি থেকে? তারপর তিনি এসআইটির সামনে কালো ডায়েরিটা তুলে দিলেন। পাতাগুলোতে কয়েকটা নাম কালো কালি দিয়ে ঢাকা, কিন্তু অনন্যা যেগুলো ঢাকেননি সেগুলোই যথেষ্ট। ডাম্পার মালিক, ঘাট ম্যানেজার, থানার এক অফিসার, আর একটা কোড নেম পিজি। মালদার সবাই জানে পিজি কার নামের আদ্যক্ষর। এসআইটি প্রধান জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনার সন্দেহ এটা রাজনৈতিক? অনন্যা বললেন, সন্দেহ নয়, মোটিভ, টাকা আর পুলিশের ভিতরের কভার, সব মিলিয়ে এটাই লজিক্যাল। তদন্ত এগুতে লাগল। সোনাঝুরি লজ থেকে ফরেন্সিক রিপোর্ট এলো। সিভিল লোকটার আঙুলের ছাপ, গাড়ির ডিএনএ ট্রেস, আর সবচেয়ে বড়, লজের ওয়াইফাই রাউটার পুরনো হলেও ছিল থেকে লোকেশন পিং। অপহরণটা পরিকল্পিত, এবং পরিকল্পনার সুতো গিয়ে জুড়ল এক জায়গায়, ভৈরব ঘাটের অফিস। এসআইটি সিদ্ধান্ত নিল রাতেই আবার অভিযান হবে, কিন্তু এবার ট্রাক ধরার জন্য নয়, মাথা ধরার জন্য। ভৈরবঘাটে রাত 12টা। অনন্যা নিজে গেলেন। এই কেসটা তার আত্মসম্মানের নয়, এটা তার ইউনিফর্মের নীতির। তিনি জানতেন যারা তাকে টেনে নিয়ে গিয়েছিল তারা শুধু তাকে অপমান করতে চায়নি, তারা চেয়েছিল আইনকে টেনে নিয়ে যেতে। ঘাটে পৌঁছতেই আলো জ্বলে উঠল। ট্রাক থামল, লোকজন ছোট ছোটে। একজন দালাল পালাতে গিয়ে ধরা পড়ল। তার ফোনে পাওয়া গেল একটাই সাম্প্রতিক কল, পিজি নামে সেভ করা। সেই মুহূর্তে অনন্যা বুঝলেন এটাই শেষ দরজা।
তিনি ফোনটা হাতে নিয়ে বললেন, কল ব্যাক করো। কল গেল। ওপার থেকে গম্ভীর গলা, কি হলো, কাজ শেষ? অনন্যা নিজের স্বাভাবিক গলায় বললেন, শেষ হয়নি, শুরু হয়েছে। ওপারে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ফোন কেটে গেল। কিন্তু দেরি হয়ে গেছে, কারণ এসআইটি ইতিমধ্যেই সব রেকর্ড করেছে এবং 1 ঘণ্টার মধ্যে শহরের একটি বাড়িতে অভিযান, সেখানে নগদ টাকা, হিসেবের খাতা আর পুলিশের কয়েকজনের সাপ্তাহিক তালিকা, আর সবচেয়ে বড় একটা ছোট বাক্সে রাখা ঠিক সেই ধরনের স্টিকার যেটা স্করপিওর সামনে ছিল। 4 জন পুলিশ, রাঘব, প্রকাশ, বিট্টু, শ্যামলাল, গ্রেপ্তার হল। সিভিল লোকটা, যার নাম পরে বেরুল মনোজ ভার্মা, স্থানীয় রাজনৈতিক ম্যানেজার, ও গ্রেপ্তার হল। তদন্তে উঠে এলো অপহরণের নির্দেশ সরাসরি ওপর থেকে আসেনি, কিন্তু ওপরের আশ্বাসে করা হয়েছিল। তারা বিশ্বাস করেছিল অপরাধ করলেও বাঁচবে, কিন্তু এবার বাঁচল না। বিধায়ক প্রণব ঘোষের বিরুদ্ধে সরাসরি মামলা তৎক্ষণাৎ হল না। রাজনীতি সহজে ধরা দেয় না, কিন্তু তার চারপাশের লোকজন একে একে ধরা পড়তে লাগল। টাকা পাচারের দিকটা আলাদা সংস্থা নিল, মিডিয়ায় চাপ বাড়ল, আদালতে মামলা দাঁড়াল। আর অনন্যা, তাকে বদলি করার চেষ্টা হয়েছিল, শান্ত জায়গায় পাঠিয়ে দেওয়ার ফাইল ঘুরেছিল, কিন্তু ডিজিপি অফিস থেকে একটা নোট গেল, কেস শেষ না হওয়া পর্যন্ত এসপি মালদা থাকবে অনন্যা সেন। একদিন বিকেলে অনন্যা পুলিশ লাইনের সেই গেটের সামনে দাঁড়ালেন যেখান দিয়ে তাকে টেনে নেওয়া হয়েছিল। গার্ডরা আজ আর চোখ নামাল না, স্যালিউট করল, চোখে একটা সম্মান আর একটা ভয়ও। ভয়টা অনন্যার জন্য নয়, ভয়টা আইনের জন্য, যেটা আবার দাঁড়িয়েছে। সুমিত ধীরে এসে বলল, ম্যাডাম, আপনি যদি সেদিন ক্লু না রাখতেন। অনন্যা থামিয়ে বললেন, ক্লু আমি রাখিনি সুমিত, আমি শুধু মনে করিয়ে দিয়েছিলাম আমি একা নই, আমার সঙ্গে আছে যারা এখনও ইউনিফর্মকে সম্মান করে। তারপর তিনি গাড়িতে উঠলেন, ভৈরবঘাটের দিকে নয়, আজ তিনি যাচ্ছিলেন এক স্কুলের অনুষ্ঠানে। মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলবেন কিভাবে ভয়কে ঢিলে ফেলে সত্যকে বাঁচিয়ে রাখতে হয়, কারণ তিনি জানতেন 4 জনের টানে একজন মানুষকে টেনে নেওয়া যায়, কিন্তু সত্যকে টেনে নেওয়া যায় না যদি কেউ অন্তত একবার দাঁড়িয়ে বলে না।